সাবেক প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কোনো উপদেষ্টার বিরুদ্ধেই বর্তমান বিএনপি সরকার কোন ধরনের ব্যবস্থা নিল না, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও। কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম দুদিন আগেই সম্ভবত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি সংসদে দাবি করলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যেন অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি বিষয়ক তদন্তের ব্যবস্থা করা হয়। আমরা একই সঙ্গে দেখলাম যে ঝালকাঠির একজন এমপি বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল তিনি হঠাৎ করে জামাতের রাজনীতি বন্ধের দাবি জানালেন। আবার বিপরীতে আমরা দেখতে পাই যে বিভিন্ন ইস্যুতে তারা সোনায় সোহাগা ঐকমত্যের জায়গা থাকে। হঠাৎ হঠাৎ করে এই ধরনের দাবি তোলার কারণ কি? দুর্নীতি তদন্ত অন্তর্বর্তী সরকারের বা জামাতের রাজনীতি বন্ধের বিষয়। আহ আপনি শেষে যেই কথাটি বলেছেন সেটাই হচ্ছে আমার বিবেচনায় মূল কথা, যে এরা আসলে জামাত এবং বিএনপি কখনোই আলাদা কোনো সত্তা না। জামাত বিএনপি একই সত্তা বাংলাদেশের রাজনীতিতে। কারণ বাংলাদেশের রাজনীতি আমরা বহুকাল ধরে দেখে আসছি যে বাংলাদেশের রাজনীতির দুটি ধারা, একটি হচ্ছে আওয়ামী লীগ পন্থী এবং একটি হচ্ছে এন্টি আওয়ামী লীগ পন্থী, এবং সেই এন্টি আওয়ামী লীগ পন্থীর মূল নেতৃত্বে হচ্ছে বিএনপি এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগী রাজনৈতিক দল সংগঠন ইত্যাদি থাকে। জামায়াত ইসলামীও সেরকমই একটি সহযোগী সংগঠন। সময়ের প্রয়োজনে বা বাস্তবতার নিরিখে এসে এখন জামায়াত বিএনপির অপোজিশন মানে সংসদে বিএনপির বিরুদ্ধে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি বা মানি যে যদি আবার আগামীতে কখনো এরকম বাস্তবতার তৈরি হয় যে আওয়ামী লীগ রাজপথের রাজনীতিতে ফেরত আসছে, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, বা আওয়ামী লীগ বিএনপি একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে রাজনীতিতে, তখন কিন্তু জামায়াত অবশ্যই বিএনপির সঙ্গেই যুক্ত হবে, বিএনপির রাজনীতির ধারার সঙ্গেই যুক্ত হবে এবং অ্যান্টি আওয়ামী বা আওয়ামী বিরোধী যে সত্তা রাজনীতির সেখানেই তাদের মূল শক্তি। তারা সত্যি সত্যি জামায়াতের রাজনীতি নিষিদ্ধও চায় না বা জামায়াতের বিপক্ষে অবস্থানও তাদের না। এই হলো বর্তমান। আচ্ছা, আর এটি এর বাইরে আপনি যে কথাটি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত, আমরা এই আপনার অনুষ্ঠানেই বিভিন্ন সময় আলোচনা করেছি বা অন্যান্য আলোচনায় আমরা শুনেছি যে সরকার পতনের পরে, ক্ষমতাচ্যুতির পরে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমানের কথা আলাদা, কারণ তারা নিহত হয়েছেন। যারা জীবিত ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে শেখ হাসিনার থেকে শুরু করে এরশাদ থেকে শুরু করে সবাইকে মামলা ফেস করতে হয়েছে। বলা হয়ে থাকে যে এখনকার যারা ক্ষমতায় আছে বা এই ক্ষমতার যারা পৃষ্ঠপোষক, সেই ছাত্র জনতার আন্দোলনকারী, জুলাই অভ্যুত্থানকারী সকলেই বলে আসছিল যে আওয়ামী লীগই নাকি ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তারা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। কিন্তু তাদেরই পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার, তারা বলছে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে বাংলাদেশে নজিরবিহীন দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের কোথাও কোনো ধরনের কোনো বিচার হয় না, কোনো মামলা হয় না, কোনো তদন্ত হয় না, কোনো অনুসন্ধান হয় না। এটি কি কল্পনা করা যায়? এবং আমরা দেখেছি যে সংসদ সদস্য, বর্তমান সংসদের সদস্য থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা করতে গিয়েছেন বিভিন্ন অজুহাতে। সেই মামলা আপনার নামেও কেউ মামলা করতে পারে, আমার নামে কেউ মামলা করতে পারে। প্রফেসর ইউনূস বাংলাদেশের একজন নাগরিক, তার নামেও কেউ মামলা করতে পারে। তিনি যদি নির্দোষ হন সেটি আদালত বা প্রথমে পুলিশ প্রশাসন তদন্ত করার মধ্য দিয়ে একটা 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 পর্যায়ে আগাবে। তারপরে যদি আদালতে যায়, ভালো, আদালতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলাই করা যাবে না, এটা তো কোনো কথা হতে পারে না। এরকম তো নজিরবিহীন বাংলাদেশে এই ঘটনা। এখন কথা হচ্ছে যে কেন সরকার প্রফেসর ইউনূসের প্রতি এতটাই দায়বদ্ধ, কেন বর্তমান সরকারের প্রফেসর ইউনূসের প্রতি এতটাই কৃতজ্ঞতা যে তার বিরুদ্ধে কোনো মামলাই তারা দিবে না, কিছুই করতে দিবেন না। শুধুমাত্র ওই যে আওয়ামী লীগের আমলে দুর্নীতির বিচার হবে, বিএনপির আগের দুর্নীতির কথা তো মানুষ ভুলেই গিয়েছে, ফলে সেগুলি নিয়ে তো আর কোনো কথা বলার দরকার নাই। অ্যাজ ইফ বাংলাদেশে বিএনপির আমলে কোথাও কোনো দুর্নীতি হয়নি, সেগুলি বা কোনো অপরাধ ঘটেনি। তো বাংলাদেশের রাজনীতিতে এখন এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে যে সকল অপরাধ হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ নিশ্চয়ই
প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে অনেক অপকর্ম করে, এবং সেগুলির প্রত্যেকটিরই তদন্ত হওয়া, বিচার হওয়া মানুষের দাবি। মানুষ, তত্ত্বাবধায়ক সরকারের এক একজন উপদেষ্টা চিকিৎসার জন্য যে যে পরিমাণ টাকা নিয়েছেন, হুম, হুম, সেই হুম, টাকা হুম। তো সেই টাকা তো একটা মানুষের সারা জীবনের চিকিৎসার জন্য লাগার কথা না। তো এগুলি দুর্নীতি না? কেন এগুলি হয়েছে? একজন চা খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য, আপ্যায়ন খাওয়ার জন্য ওই যে গণভবনকে কি বানিয়েছে, চিড়িয়াখানা নাকি, আহ, জুলাই চিড়িয়াখানা না জুলাই জাদুঘর, সেখানে নাস্তা খাওয়ার বিল হচ্ছে কত লক্ষ টাকা। এগুলো এগুলো কত কোটি টাকা। এগুলি হাস্যকর না? এগুলি তদন্ত হওয়া উচিত না? তাহলে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও? দুই হচ্ছে, সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যেটি সংসদে দাবি করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে, সেটি কি কেবলমাত্র শো অফ? মানুষ তো মনে করে যে আসলে প্রফেসর ইউনূসের সরকার মূলত চালাতো তো জামায়াত, জামায়াতেরই সরকার ছিল এটি। প্রফেসর ইউনূস তো সামনের একজন পুতুল হিসেবে ছিলেন। কিন্তু ওই সরকারের মূল চালিকা শক্তি ছিল জামায়াতে ইসলামী, এবং তাদের সঙ্গে ছিল এখনকার যেটা এনসিপি বা আমাদের শিশু কিশোরদের যে দল, তারা। তো সেইখানে তারা এখন সংসদে বিরোধী দল আছে, বিরোধী দলের অংশীদার হিসেবে এনসিপি আছে। তাদেরকে এক ধরনের চাপে রাখার জন্য সালাউদ্দিন সাহেব এই কথা বলে বলে থাকতে পারেন বলে আমার ধারণা। কিন্তু প্রকৃতপক্ষে সত্যি সত্যি বিএনপির সরকার প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির বিচার চায় এবং সেই বিচার করবে, এটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। ওই রাজনীতির কৌশলের কারণে হয়তো সালাউদ্দিন সাহেব সংসদে এই কথা বলেছেন বলে আমার ব্যক্তিগত ধারণা। কারণটি কি? যদি তদন্ত বা দুর্নীতির কোনো বিষয়ে তারা কোনো ধরনের ব্যবস্থা না নেয়, বা একেবারেই সহজ সেফ এক্সিট সবাই পেয়ে যান বা দিতে চান, আহ, কারণ আসলে কি? মানে আসলে সেই সরকারের এক্সটেনশন, অনেকে যেটি বলে যে বর্তমান সরকার ইউনূস সরকারের এক্সটেনশন, বিষয়গুলো কিরকম? এখন এটা তো আসলে কাগজ কলমে কোনো প্রমাণ করার হুম, মতো হুম, সুযোগ হুম। নেই। আমরা একটা মানুষকে বিচার করি বা মূল্যায়ন করি কি দিয়ে? তার কাজকর্ম দিয়ে। তো একটা মানুষ বা একটা প্রতিষ্ঠান বা একটা সরকার, তো এই সরকারের শুরুর দিকে ধরেন সরকার ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরে প্রথম প্রথম কিছুদিন কিন্তু মনে হয়েছিল যে না, তারা এক ধরনের একটা একটা সমতার ভিত্তিতে হুম, হুম। রাজনৈতিক দায়িত্ব পালন করছেন, সরকারের দায়িত্ব পালন করছেন। কিন্তু যত দিন যাচ্ছে ততই তাদের চরিত্র এবং আচরণ স্পষ্ট হয়ে উঠছে যে এই সরকার আসলে এক ধরনের ইউনূস সরকারের এক্সটেনশন। এবং তাদের প্রণীত সকল অধ্যাদেশকে আইনে পরিণত করা, অধিকাংশ, সকল না হলে অধিকাংশ অধ্যাদেশকে আইনে পরিণত করার থেকে শুরু করে তাদের সকল কাজকর্মকে রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সংসদীয়ভাবে বৈধতা দেওয়া, এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে কোন রকম প্রশ্ন তোলার সুযোগ না দেওয়া, তাদের বিরুদ্ধে কোন রকম কোনো মামলা মোকদ্দমা করতে না দেওয়া দেশের মানুষের কারো ইয়াতে। এবং প্রফেসর ইউনূস সম্পর্কে মানে কোন প্রফেসর ইউনূস বা তার তার উপদেষ্টার কারো সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য সরকারের তরফ থেকে এই প্রথম একজন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সংসদে তাও দুটো কথা বললেন। এছাড়া তো সরকারের কেউ ওই ওই অন্তর্বর্তী সরকারের কারো সমালোচনাও করেন না। এই যে এত বড় ঘটনা ঘটে গেল যে অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতির ঘটনা ঘটেছে বাংলাদেশে ১.৫ বছরে, এটি নিয়ে তো সংসদে তুমুল আলোচনা বিতর্ক হওয়ার কথা ছিল বা কথা হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম কিন্তু তো সেটি কিছুই না, আমরা চীনে দেখলাম যে না। ৭০০ শিশু এই পর্যন্ত নিহত হলো, সেটি নিয়েও কোনো হ্যাঁ, কথা নেই। হ্যাঁ, এবং এবং সেই হামের হামের বিষয়ে আপনি দেখেন যে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন সময় কিন্তু বলার চেষ্টা করেছেন। প্রথম দিকে তিনি একটু কি বলবো গা বাঁচানোর কৌশল অবলম্বন করলেও শেষ দিকে এসে কিন্তু তিনি পরিষ্কারভাবেই বলেছেন, সংসদে বলেছেন, বাইরেও বলেছেন, সাংবাদিকদেরকে বলেছেন, সচিবালয়ে বলেছেন যে অন্তর্বর্তী সরকার সময় মতো টিকা না কেনার কারণেই টিকার ঘাটতি হয়েছে দেশে, এবং সেই কারণেই এত শত শত শিশুর, হাজার হাজার হুম, হুম। শিশুর, হাজারো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই বিষয়টি নিয়েও কিন্তু কেউ কোনো কথা বলছে না সরকারের, এবং কেউ কোনো ধরনের উচ্চবাচ্য করছে না। বরং আপনি আমি কথা বলতে গেলেও সেটিকে পরোক্ষভাবে থামিয়ে দেওয়ার জি। কৌশল নেওয়া হচ্ছে, এবং আমাদের উপরে নানা রকম দোষারোপ করা হচ্ছে। এবং মামলা করতে গিয়েছিলেন এই বিষয়ে একাধিক লোক, আমি একটু আগেই বললাম, সেই মামলাও নেওয়া হয়নি। তো এইসব কারণে মনে হয় যে আসলেই এই তারেক রহমানের যে সরকার, সেটি প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের এক্সটেনশন। গ্লোবাল জিও পলিটিক্স এর প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতন হয়ে বর্তমান সরকার, না, ইউনূসের সরকার গঠিত হয়েছে, এবং তারপরে তারেক রহমানের সরকার গঠিত হয়েছে নির্বাচনের মধ্যে দিয়ে। সেই সরকারকেও আসলে ওই যে জিও পলিটিক্যাল প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, এবং হুম। যে যে সব ঘটনাবলী
বা যেসব শর্তাবলী মেনে প্রফেসর ইউনূস ক্ষমতায় এসেছিলেন বা তাকে ক্ষমতায় আনা হয়েছে বা ক্ষমতায় বসানো হয়েছে, সেই সব শর্তাবলী মেনেই আসলে তারেক রহমানকে ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটি হচ্ছে এক ধরনের ওপেন সিক্রেট, এটি আমার আমার বিশ্বাস আর কি। আহ, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা, সাম্প্রতিক সময় বলতে 2-3 দিন আগে এনডিটিভিতে একটি হুম। সাক্ষাৎকার দিলেন। সেখানে তিনি নির্দিষ্টভাবে এই প্রথমবারের মতন বলেছেন যে এই বছরের মধ্যে তিনি দেশে ফিরে আসতে চান এবং তিনি মামলা মামলা মোকদ্দমা ফেস করবেন, এটা সবাই জানে। সরকার সেটাকে ওয়েলকাম না জানিয়ে আমরা দেখলাম যে মঙ্গলবার প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহেদ সাহেব তিনি বললেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, গণমাধ্যমগুলোকে আরো সতর্ক করতে হবে, এক ধরনের অ্যালার্মি তিনি দিলেন। আমার প্রশ্ন অ্যালার্ম হচ্ছে না, যে হুমকি, হুমকি, থ্রেট। আচ্ছা, হুমকি, হ্যাঁ, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এবং গণমাধ্যম তো তার বক্তব্য সরাসরি প্রচার করছে না, বিশ্লেষণ করা হচ্ছে। আর যেটা প্রথমে বলছিলাম যে ওয়েলকাম না জানিয়ে তার বক্তব্য প্রচার করা যাবে না, আপনি যদি একটু পুরোপুরি বলেন আর কি যেটা বলতে চাচ্ছিলেন। আচ্ছা, শোনেন পান্না, বাংলাদেশের রাজনীতি খুব, কি বলবো আমি, এক ধরনের, এক কথায় বলতে গেলে নোংরা পর্যায়ের রাজনীতি। যেমন এই যে আজকে যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের, আপনি আমি দীর্ঘকাল সাংবাদিকতা করি বাংলাদেশে বা করেছি, তারেক রহমানের বক্তব্য প্রচারের উপরেও কিন্তু একসময় নিষেধাজ্ঞা ছিল। 2015 সাল থেকে শুরু হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, 2015 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট বিকাল পর্যন্ত, মানে হুম, শেখ হুম। হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। তিনি কোনো সভা সমাবেশে গেলে, সেটি লন্ডনে হোক বা পৃথিবীর যেখানেই হোক, সেই বক্তব্য, সেই ছবি প্রচার করা যাবে না। এমনকি ফেসবুক, ইউটিউবেও কেউ তার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ, নজির বাংলাদেশে আছে। তো এটি তো খুবই একটি ব্যাড কালচার, একটা খারাপ উদাহরণ, খারাপ দৃষ্টান্ত, খারাপ সংস্কৃতি রাজনীতির। এবং সেই শেখ হাসিনার সরকারের সেই খারাপ দৃষ্টান্তটি হুবহু কপি করেছে বর্তমান সরকার। এখন তারা বলছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে প্রচার না করলে দেশের মানুষ জানতে পারবে না যে উনি কি বলছেন না বলছেন। এইটা কোন দুনিয়াতে আমরা বাস করি? শেখ হাসিনা সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা দিয়ে তারা কি তারেক রহমানের কথাবার্তা শোনার থেকে দেশের মানুষকে বিরত রাখতে পেরেছিলেন? তারেক এটাই তো রহমান কথা, এবং কোথায় ওই কি? সময় তো আমরাও প্রতিবাদ করেছিলাম হ্যাঁ। যে এটা না কোনোভাবেই না গণতান্ত্রিক ইয়ে না, না না মানে না, আমরা সঠিক নয়। আমরা বলেছি, কিন্তু আমরা তো টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচার করতে পারিনি, কারণ মানে আইনগতভাবে কোনদিন আদালত এখনো থেকে। শেখ হাসিনার বক্তব্য প্রচার হচ্ছে না তো। হ্যাঁ, এখন কোথাও হচ্ছে না। কিন্তু তাই বলে কি শেখ হাসিনা কি বলছেন, কবে কি বলছেন, কবে কাকে কোথায় কি নির্দেশ দিচ্ছেন, কি অনুরোধ করছেন বা কি ঘোষণা দিচ্ছেন, সবই তো মানুষ জানতে পারছে। তাহলে এই যে একটা লোক দেখানো হাস্যকর নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার তো কোনো মানে হয় না। আর জাহেদ সাহেব উপদেষ্টা প্রধানমন্ত্রীর, তিনি বলেছেন যে যেহেতু শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, সেজন্য তিনি ওই বিষয়ে কোনো কথা বলবেন না। তো এটা তো খুবই মানে চরম হাস্যকর একটা বিষয়। শেখ হাসিনা বলেছেন তিনি দেশে আসবেন, তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না সেটি বড় কথা না। বাংলাদেশের একজন নাগরিক যদি বাংলাদেশে আসতে চান বিদেশে থাকা অবস্থায়, তাকে তো আটকানোর কোনো উপায় নেই। তাকে আটকানোর উপায় হচ্ছে যে তিনি যদি অপরাধী হন, তিনি যদি মামলার আসামি হন, তিনি যদি দণ্ডিত হন, তাহলে দেশে আসার পরে তার সেই আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে, তাকে আইনের আওতায় এনে তাকে বিচারের মুখোমুখি করা যাবে, তাকে কারাগারে নেওয়া যাবে। কিন্তু দেশে আসতে পারবেন না, এটা তো হতে পারে না। ফলে আমি মনে করি যে শেখ হাসিনা যদি দেশে আসার ঘোষণা দিয়ে থাকেন এবং তিনি আসতে চান, তাহলে তিনি অবশ্যই আসবেন, তাকে আটকানোর তো ক্ষমতা সরকারের না, নেই। তাহলে সরকারের এই বিচারিতা কেমন? একদিকে বলছে ভারত সরকারের উদ্দেশ্যে বারবার নোট পাঠাচ্ছে, নানান ধরনের নোট পাঠাচ্ছে, আবেদন জানাচ্ছে, অনুরোধ করছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। সেই আসামি, আমরা যদি আইনের দৃষ্টিতেই বলি যে হত্যা মামলার আসামি বা দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি যখন নিজে ফিরে আসতে চাইছেন, তো সরকার স্বাভাবিকভাবেই তো ওয়েলকাম জানাবে, হ্যাঁ আসুন। আচ্ছা, সরকার কেন এখান থেকে আপনার এই ধরনের মনে রহস্যময় ভূমিকা পালন করছে? আপনার মনে আছে, আপনার নিশ্চয়ই মনে আছে বা দর্শকদের মনে থাকার কথা যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন একটা টেলিভিশনে, এবং সেখানে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে তারা যেসব কথাবার্তা বলেছেন তার অধিকাংশই ছিল ভেগ,
মানে আনুষ্ঠানিকভাবে কোনো ফেরত চাওয়ার সুযোগ এখনো পর্যন্ত বাংলাদেশ জানায়নি। কিছু চিঠিপত্র তারা দিয়েছে লোক দেখানোর জন্য, এবং সেই চিঠিপত্র কোথায় পড়ে আছে তার কোনো খবরই নাই। ভারত এ বিষয়ে কর্ণপাতই করেনি। এখন সরকার চায় কি, আমি আমি এই সরকারের আলোচনায় যদি আসি, তারা কি চায়? তারা একটা মানুষের কাছে একটা পপুলাস আলোচনা চায়, যে একটা দেখাতে চায় যে হ্যাঁ, আমরা শেখ হাসিনা আমাদের দেশের বিরাট অপরাধী এবং তিনি ভারতে পলাতক, অ্যাজ ইফ শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাকে রাষ্ট্রীয় প্লেনে করে ভারতে রেখে আসা হলো, এবং সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সামরিক আরো লোকজন তার সঙ্গে ছিলেন। তো সেখানে এটিকে তো পালানো বলারই সুযোগ নেই, তাকে বরং ওখানে রেখে আসা হয়েছে, এটি এটি বলা যেতে পারে। বা তাকে জোর করে না হোক, যেভাবেই হোক বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পলাতক তো অন্য জিনিস, সেই বিতর্কে আমি নাই বা গেলাম। তিনি যেভাবেই হোক ভারতে আছেন, এবং তিনি যদি ভারত থেকে বাংলাদেশে আসতে চান তিনি আসবেন, এবং এসে তিনি যদি মামলা মোকদ্দমা মোকাবেলা করতে চান করবেন। আমরা দেখেছি অতীতে যে বিভিন্ন এরশাদ সাহেব কারাগারে ছিলেন সরকার পতনের পরে, এরশাদ সরকারের পতনের পরে। বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন একাধিকবার। তো শেখ হাসিনা কারাগারে আগেও ছিলেন, ভবিষ্যতে থাকবেন, সমস্যা কি? তিনি মামলা মোকাবেলা করবেন। সেখানে এই সরকারের তো ভয় পাওয়ার কিছু নাই। আমার কাছে যেটি মনে হয় যে শেখ হাসিনা দেশে আসবে, এটি এটি তারা নিয়ে আসছে, আমরা বন্দি করে নিয়ে আসলাম তাকে হাত করা পরিয়ে, সেটা একরকম বিষয়। আর শেখ হাসিনা বীর দর্পে ঘোষণা দিয়ে আসবেন অমুক তারিখে, তারপরে সেদিন ঢাকা শহরে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, একটা বিরাট ভয়ঙ্কর ব্যাপার হবে, এই ঝুঁকি সরকার নিতে চাচ্ছে না। শেখ হাসিনার ঘোষণা যেদিন যদি এরকম হয় যে শেখ হাসিনা অমুক তারিখে দেশে আসবেন, তার 2 দিন আগে বাংলাদেশের সকল পরিবহন ইউনিয়নের নেতারা কঠিন ধর্মঘট ডাকবে, খেয়াঘাটের মাঝিরা ধর্মঘট ডাকবে, তারপরে ট্রেনের চালকরাও ধর্মঘট ডাকবে, কি জানি আমি জানি না, অন্য অন্য রিক্সা চালকরাও ধর্মঘট ডাকতে পারে, সেরকম ধর্মঘট থাকবে। রাস্তায় সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি থেকে শুরু করে আনসার যা যা আছে সব নেমে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শোনেন, যদি সত্যি 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 আওয়ামী লীগের তো বাংলাদেশে বিরাট একটা বড় অঙ্কের মানুষের সমর্থন আছে আওয়ামী লীগের প্রতি, এবং সেই অংশের মানুষের যদি একটা অর্ধেকও কোনো কারণে রাস্তায় নেমে আসে 5ই আগস্টে বা জুলাই আন্দোলনের কথা যখন আমরা বলি, জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে গত 2024 সালে, তখনও তো কারফিউ ছিল, তখনও পুলিশ ছিল, তখনও সরকার ছিল। তো তার মধ্যেও তো মানুষ রাস্তায় নেমেছে, আপনার আমার মতো মানুষও রাস্তায় নেমেছে, তাই না? আমাদের বাচ্চারা রাস্তায় নেমেছে। তো চিরকাল তো পরিস্থিতি একরকম থাকে না। আপনি কেন ধরে নিচ্ছেন যে এখনো 5ই আগস্ট, এখনো 24 জুলাই বাংলাদেশে বিরাজ করছে? তা তো না। যত সময় যায়, সময় তো পরিবর্তনশীল, সময়ের পরিবর্তনের সঙ্গে কোথায় কি হবে। এক তারেক রহমানের কথাই বলছিলাম, যে তারেক রহমানের বক্তব্য প্রচার করাই বাংলাদেশে সাংবাদিকদের জন্য, গণমাধ্যমের জন্য নিষেধ ছিল, নিষেধাজ্ঞা দেওয়া ছিল। কিন্তু আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সময় পরিবর্তন হয়েছে না? তো কালকে কি হবে সেটি আপনি এখন কি করে বলছেন? আপনি, হ্যাঁ, আপনি পারেন, আপনি এনফোর্স করতে পারেন যে আমি ওদেরকে নামতে দিব না, অমুক করতে দিব না, তমুক করতে দিব না, কিন্তু কতদিন? সবকিছুর তো একটা একটা সীমা আছে নিশ্চয়ই, তাই না? তো ফলে আমি মনে করি যে জনগণ যেহেতু সকল ক্ষমতার উৎস, আমাদের সাংবিধানিক ভাবে হোক বা যেভাবেই হোক, জনগণের শক্তির উপরে তো কোনো শক্তি নেই। সেই শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অনেক কিছুই সম্ভব। সেখানে শেখ হাসিনার দেশে আসা কিংবা অন্য যে কোনো ঘটনা আহ খুব অসম্ভব কিছু না। এই তারেক রহমানের সবচেয়ে উদাহরণ তো সবচেয়ে বড় উদাহরণ, যে যিনি বাংলাদেশে, যার নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো কি ধরনের বার্তা খুঁজে পাচ্ছেন? যদিও এই ধরনের মন্তব্য আমাদের প্রধানমন্ত্রী যখন চীন সফরে গেলেন কয়েকদিন আগে, তখন ওখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একই ধরনের মন্তব্য করেছে। আপনার বিশ্লেষণ? I don't read much into this. এটা আমাদের জনগণের জন্য এটা ঠিক আছে যে চায়না আমার পাশে দাঁড়িয়ে আছে, আমাকে যদি আজকে কিছু হয় বা ইন্ডিয়া যদি কোনো কিছু করে তাহলে চায়না আমার সাথে থাকবে, আমেরিকা যদি আমার সভরেন্টির উপরে হস্তক্ষেপ করে চায়না চলে আসবে। নো, চায়না ডাজন্ট ডু দ্যাট। চায়না উইল কিপ কোয়েট, চায়না বার্তা দেবে এবং লং টার্ম প্ল্যানিং তারা করবে। সেই প্ল্যানিং কি? যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি, বাণিজ্য চুক্তি, এবং সেই বাণিজ্য চুক্তির বিষয়ে আপনি কথা বলছেন, অনেকেই আমরা কথা বলছি যে, এবং এবং ভারতের সাথে যে একটা টানাপোড়েন এবং তিস্তা প্রকল্পে অর্থায়নের চেষ্টা, সবকিছু মিলিয়ে এখন আন্তর্জাতিক ভূ রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশ কতটা চ্যালেঞ্জের জায়গায় আছে, এবং চীন সফরের মধ্য দিয়ে আমাদের অর্জন আসলে কতটুকু? দেখেন, এই মুহূর্তে আমাদের
তেমন কোনো অর্জন হয়নি, বরঞ্চ আমরা দিয়েছি ওদেরকে, চাইনাকে। দেখুন বাংলাদেশের আমরা ওদের জন্য জোন করে দিচ্ছি, এইসব আমরা করছি, হয়তো তারাই করবে। কিন্তু আমার এই মুহূর্তে উই হ্যাভ গট সাম প্রমিসেস, তারা প্রমিস করেছে, লাইক আমাদের তিস্তার ব্যাপারে ম্যানেজমেন্ট, বাট আমরা ওদের সাথে কোনো ওরকম চুক্তি এখনো করি নাই। হয়তো আমরা এসে আছি যে হাউ উইল ইন্ডিয়া রিয়াক্ট, ওইটার কি পজিশন হবে, এইসব নানান চিন্তাতে আমরা করছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে যে আপনি জানেন যে আমেরিকা বাংলাদেশকে প্রেসারাইজ করছে দুইটা চুক্তি করার জন্য, যেন ওদের নেভেল ফ্লিট যেটা আছে সেটা এখানে আসতে পারে, রিপেয়ার করতে পারে। বেসিক্যালি চায়না একটা ডাউট করছে যে ইন্ডিয়া এইখানে আমেরিকান আর ইসরায়েলি ইন্টারেস্টকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। তো একটু ওয়েট করলে ভালো হয়, লেটেস্ট সি ব্রিক্স কিভাবে অগ্রসর হয়, বিকজ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা দিল্লিতে হতে যাচ্ছে, এবং সেখানে আমাদেরও একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে ব্রিক্স এর মেম্বারশিপের জন্য। এই অ্যাপ্লিকেশনটা গতবার ব্লক হয়ে গেছিল, পাকিস্তানের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, কিন্তু ইরান হয়ে গেছে ব্রিক্স এর ফুল মেম্বার। যদি আমরা যদি মেম্বার হয়ে যেতে পারি ব্রিক্সের, তাহলে এক ধরনের সিচুয়েশন হবে। আমরা যদি ব্রিক্সের মেম্বারশিপ আবার আমাদের স্টল করে দেয়, ইন্ডিয়া করুক বা যেভাবেই হোক, তাহলে কিন্তু আরেক ধরনের আমাদের আন্তর্জাতিক সিচুয়েশন হবে এই স্বাভাবিক, অঞ্চলে। খুবই স্বাভাবিক। আন্তর্জাতিক ইস্যু দিয়ে আমি একটু অন্যদিকে যেতে চাই, বাংলাদেশকে কেন্দ্র করে। সেটা হচ্ছে যে আহ বাংলাদেশে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারতের যে একটি খেলা বা একটা স্থায়ী যুদ্ধ বা ব্যাটেল গ্রাউন্ডে বাংলাদেশ পরিণত হয়েছে, এরকম তো আমরা শুনে আসছি, বলছি। কিন্তু এর মধ্যে আরেকটি মোটামুটি আধা পরাশক্তি বলা যায় বা পরাশক্তি বলা যায় কিনা সেটা একটি প্রশ্ন। তুরস্কের একটি প্রচ্ছন্ন প্রভাব অনেক আগে থেকে আমরা দেখছি, তারা প্রভাব বিস্তার করতে চাইছে কোন কোন দলকে ইন্ধন দিয়ে। ইভেন যে আন্দোলনটি হলো 5 আগস্টে, সেখানে তুরস্ক এক ধরনের ইন্ধন ছিল বা এক ধরনের ভূমিকা ছিল, এরকমটাও শোনা যায়। এবং বাংলাদেশের কোন কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে তারা নানানভাবে সহযোগিতা করছে। আপনি এই ইকুয়েশনের জায়গা থেকে কি বলবেন, তারা আসলে কি করতে চাইছে এবং কিভাবে তারা বাংলাদেশের মধ্যে প্রভাব বিস্তার করতে চাইছে? দেখেন, টার্কি হ্যাজ, ওদের দুইটা ইন্টারেস্ট আছে এখানে। একটা হলো তাদের ইকোনমিক ইন্টারেস্ট। ইকোনমিক ইন্টারেস্টটা হলো টু সেল দেয়ার আর্মামেন্টস, আর্মস বিক্রি করার, এবং যার জন্য এখন এই মুহূর্তে পৃথিবীতে এই যে ড্রোন টেকনোলজি আছে বা ড্রোন ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, এটা টার্কি বেশ এগিয়ে আছে ওদের ড্রোনস গুলি, এবং ওদের ড্রোন এখন পুরো পৃথিবীতে কেনা কেনা বেচা হচ্ছে ওদের। তো আমাদের এখানেও আপনি জানেন যে তারা ড্রোনস বিক্রি করতে চাচ্ছে এবং ড্রোনস এর ফ্যাক্টরি করতে চাচ্ছে এখানে। আহ, তো দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড হচ্ছে তারা এখানে অনেক আর্মস বিক্রি করতে চাচ্ছে, ইলেকট্রনিক যেটা আর্মি ইউজ করে ওই ধরনের অনেক ওদের ইকুইপমেন্টস আছে, যেগুলি তারা এখানে বেচতে চাচ্ছে। দ্যাট ইজ ওয়ান। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু এরদোগানের পার্টি ইজ অলসো ইসলামিস্ট পার্টি, তারা আমরা দেখেছি যে যখন রোহিঙ্গারা এসেছিল শেখ হাসিনার সময়, তখন এরদোগানের স্ত্রী এসেছিলেন এবং ফরেন মিনিস্টার কয়েকবার এসেছেন এরদোগানের। তারা ওদেরকে সাহায্য করেছে। কেন সাহায্য করেছে বা কেন এগুলি করতে গেছে? বিকজ ওরা মুসলমানদেরকে একটা সাপোর্ট দিচ্ছে। তো এই গেল এক। সেকেন্ড হচ্ছে যে তারা ইসলামিস্ট পার্টিসদের সাথে, আই ডোন্ট নো পান্না ইফ ইউ রিমেম্বার অর নট, তো ওরা বাই ভার্চু অফ দ্যাট ইভেন জামাতকেও তারা সাপোর্ট করছে। একটা হচ্ছে যে সুন্নি, যেহেতু জামাত ইসলামী সুন্নি, বাট তারা হয়তো ওয়াহাবি হতে পারে, সালাফি হতে পারে, যেটাই হয়। তো এই জন্য ওদের যে রুলিং পার্টি আছে তারা ইসলামিস্টদেরকে সাপোর্ট করছে, যদিও টার্কিতে ওরকম ইসলামাইজেশন নাই, কিন্তু তারা বাংলাদেশের যে সাপোর্ট করবে। তরুণদের যে দল, তরুণদের একাংশের যে দল এনসিপি, তারাও তাদের গঠনতন্ত্র কিন্তু তুরস্কের একে পার্টি সহ আরো যে দু একটি পার্টি আছে তাদের গঠনতন্ত্র মানে গঠনতন্ত্রের আদলে করেছে। তুরস্ক জি, দ্বারা এত প্রভাবিত হওয়ার কারণ কি, বা তুরস্ক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর এরকম প্রভাব বিস্তারের কারণ কি? দেখেন আমরা 20-22 কোটি লোক আছি, কাজে যদি 20-22 কোটিকে ইসলামাইজেশন এখানে হতে পারে, আর এরা যদি পাওয়ারে আসে,
তাহলে টার্কির সাথে আমাদের বাণিজ্য বা আমাদের অন্য মিলিটারি কোঅপারেশন এগুলি বাড়বে, বিকজ আপনি জানেন যে তারা একটা ইসলামিক ন্যাটো করার চেষ্টা করছে এখন, যেখানে ইজিপ্ট, পাকিস্তান, টার্কি, ইরান এরা মিলে একটা জোট হুম। করছে। তো এই এই জোটের মধ্যে হয়তো তারা এট সাম স্টেজ বাংলাদেশকে চাইবে। বিকজ জিও পলিটিক্স এত চেঞ্জ হয়ে গেছে না, ইউসি নাও সৌদি আরেবিয়া তো যাক এদেরকে তো সরিয়ে দিচ্ছে, এই যে বেসিস গুলি তো এখানে আমেরিকান যেভাবে থাকবে না আর, বিকজ দিস বেসিস উইল বি শিফটেড টু ইসরায়েল আর অন্য জায়গায় চলে যাবে, এদের যে ম্যান পাওয়ার আর এদের যে ইকুইপমেন্ট আছে। এইখানে এখন পাকিস্তানের সাথে একটা কথা সৌদি আরব বলছে যে আমাদের 80,000 সোলজার্স তোমরা দাও এখানে আমাদের এইখানে সৌদি আরবিয়ায় ট্রেন সোলজার্স দাও। তো হুম। পাকিস্তান হ্যাজ অ্যাবাউট 8,000 অড সোলজার্স এখন আছে, এইটাকে তারা রেস করতে চাচ্ছে আপ টু 80,000। তার মানে ইউসি পাকিস্তানের যে ম্যান পাওয়ার আছে, এই যে সোলজার্স গুলি ক্রিয়েট করা বা এই যে ট্রেনিং ট্রেনিং দিয়ে এত এত ইয়ে ক্রিয়েট করা, এটা তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওদের একটা এক্সপোর্টও হবে, দিল গেট গুড স্যালারিজ এবং। তো আমাদেরও এইসব সুযোগ ছিল, কিন্তু আমি জানি না আমরা কোন পর্যায়ে আছি, বিকজ আমরা তো দেখেছি এখন ইসলামাইজেশন চলছে, আর্মির মধ্যেও চলছে। we have seen আমাদের 4টা ব্যাটালিয়ন ইসের এই যে একাডেমি আছে, সেখানে হুম। হুম। ওদের নামকরণ করা হয়েছে আহ চার খলিফার নামে এক উসমান, একটা আবু বকর, ব্যাটালিয়ন। হুম। চারটা খলিফার নাম দিয়ে নামকরণ করা হয়েছে। দিস অল গোস টু শো দ্যাট ইসলামাইজেশন এইখানে আস্তে আস্তে তাদের যে শিকড়টা আছে সেটা মজবুত হচ্ছে। এইসব হয়েছে কিন্তু ইউনুসের ইসে, which is continuing। এই জন্য আমি বারবার বলি that ইউনুসের পলিসি শুড বি ডিসকন্টিনিউড ইমিডিয়েটলি। এবং আই উইল অলসো টেল ইউ দিস, আন্তর্জাতিক ভাবে কিন্তু এইটাও আলাপ চলছে এখন যে ইসলামাইজেশনের এই অবস্থা হয়েছে যে এখন আর্মি চিফেরও দাঁড়িয়ে আছে, আমাদের আর্মি চিফের, যেটা কোনো সময় ছিল না। এই দিস ইজ, এইটা কিন্তু স্ট্র্যাটেজিক থিঙ্কিং এর মধ্যে কিন্তু এই আলোচনা কিন্তু হচ্ছে এখন। সো ইউ সি সবকিছুর কিন্তু একটা একটা ইসের মধ্যে চলে যায়, ইভেন দাড়ি, চেহারা, সুরত সবকিছু কিন্তু মার্ক করা হয়। এখন এটাও চলছে, এখন সে বাচ্চারা গেছে হজ করতে, হজ টজ করে এসেছে, একটা দাড়ি রেখেছে, হোয়াট ইজ দ্য রং? বাট আর তারপরে আসার পরে এই যখন এই ব্যাটালিয়ন গুলি নেম করে ফেলেছে 4টা খলিফার উপরে, তখন আবার এইসব কথাবার্তা শুরু হয়ে গেছে। শুধু সেটি নয়, কি আমাদের হচ্ছে শিক্ষা অনির্বাণও নিভিয়ে ফেলা হয়েছে। তাদের ওইটাও চোখে নিভিয়ে, সেনাবাহিনী রাইট রাইট। হচ্ছে যে গ্যাস সাশ্রয়ের জন্য এটি করা হয়েছে, মৃত্যুব্যয়িত জায়গা থেকে। এটি একটা মনে হয় যে আসলে এটি কোনো ভিত্তি আছে, যে গ্যাস কতটুকু আর গ্যাস পড়বে। না না, এইটা ভিত্তিহীন কথা, এইটা ফালতু, এইটা এইটা বন্ধ করা হয়েছে। এন্ড দিস গভর্নমেন্ট ইজ কোয়াইট, আই ডোন্ট নো ওয়াই, ওরা কেন এত চুপ আছে? জি। আন্তর্জাতিক যে সমীকরণ চলছে এবং বাংলাদেশে আহ, সবকিছু যদি এখন ইসলামাইজেশনের দিকে যায়, শেখ হাসিনা যে খুব বোল্ডলি বলছেন তিনি এই দেশে মানে দেশে এই বছরের মধ্যে ফিরে আসবেন, আসলে কি আন্তর্জাতিক সমীকরণ সেটিকে সমর্থন করে? মানে তার এই বক্তব্যের সপক্ষে অবস্থান আমার নাই কিনা? আমার আমার যতটুকু ধারণা যে কারেন্ট আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইন্ডিয়া উইল টোটালি সাপোর্ট শেখ হাসিনা's coming back to বাংলাদেশ। এবং এইটার কোন স্টাইলে করবে, বিকজ আপনাকে একটা কথা পান্না, আমি রিমাইন্ড করে দিই, একজন আমেরিকান ইভেন যখন আইসিটি 2009-তে যখন ওখানে এটা ট্রাইব্যুনালটা ক্রিয়েট করা হলো এবং জামাত লিডারদেরকে ট্রাই করা হলো, আই ফরগেট দি নেম, অ্যাম্বাসেডর কি নাম ছিল, উনি বারবার এসেছেন এইখানে এবং এসে গভর্নমেন্টকে, তৎকালীন গভর্নমেন্টকে বলেছেন যে আপনারা এটা যেটা করছেন এটা ঠিক না, বারবার বলেছেন। দিস ইজ দ্য অ্যাম্বাসেডর, নাম আমি ভুলে গেছি, হয়তো somebody will be able to tell you, বা আমিও হয়তো বের করে নেব অ্যাম্বাসেডর নাম। তো আমার কথা হচ্ছে যে এইসব ফাইজলামি করে আর এই আইসিটির ফাইজলামি করে এটার তো কোনো লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে। এইটা দেশের ক্ষতি হচ্ছে, এটা জনগণের জন্য খারাপ, আর এইটা যারা আজকে ক্ষমতায় আছেন ওদের জন্য খারাপ। ক্ষমতায় তো আমি যখন বলি ক্ষমতায়, আই মিন বোথ,
এনসিপি, জামাত, বিএনপি, ওরাই তো ক্ষমতায় আছে, আর তো ওদের বাইরে তো কেউ নাই ক্ষমতায়। সো আপনি যে বললেন যে শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন করছে ভারত এবং যুক্তরাষ্ট্র, ভারতের বিষয়টা হতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু আহ যুক্তরাষ্ট্রের বিষয়টা আমরা কিভাবে মেলাবো যে শেখ হাসিনাকে সমর্থন করছে, যেহেতু বর্তমান যুক্তরাষ্ট্র ব- এই আন্দোলনের প্লট নির্মাণ করেছিল। বর্তমান বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন এভরিথিং দ্যাট বাইডেন হ্যাজ ডান তার বিরুদ্ধে আছে, ঠিক আছে? বিকজ ওনাকে সরানোর এই প্রোগ্রামটা আগের থেকেই করা হয়েছে, 4-5 বছরে এই প্রোগ্রামটা তখন খুব বেশি জোরালো হয়েছে এবং পাবলিকলি এই জিনিসগুলি বলেছে। আমেরিকান তো ডাইরেক্টলি শেখ হাসিনাকে এখানে আনার কথা বলছে না। আমেরিকান উইল সাপোর্ট অ্যান্ড সি বাংলাদেশ থ্রু দ্য প্রিজম অফ ইন্ডিয়া। ওরা ওই কথা বলছে যে ইন্ডিয়া যেটা করবে, এই আমরা সাউথ এশিয়াতে আর ডাইরেক্টলি হস্তক্ষেপ করব না। উইল গো বাই হোয়াট ইন্ডিয়া সেজ এন্ড হোয়াট ইন্ডিয়া ডাজ, উইল সাপোর্ট ইন্ডিয়া। এটা হলো কিন্তু ওদের বটম লাইন। তাহলে তো যুক্তরাষ্ট্র এখান থেকে তার সবকিছু সরিয়ে নিচ্ছে, মানে ইন্ডিয়ার উপরে ভর করে তারা তাদের যে এজেন্ডা সেখান থেকে একেবারে আহ সরে যাচ্ছে কে সরে যাচ্ছে? যুক্তরাষ্ট্র। না না, যুক্তরাষ্ট্র আমি ইন্ডিয়া থেকে বলিনি, আমি বলেছি ওয়েস্ট এশিয়ার থেকে সরে যাচ্ছে। আচ্ছা, ওয়েস্ট এশিয়াতে তাদের প্রেজেন্স অনেক কমিয়ে দিচ্ছে, এইগুলি সব চলে যাবে। বিকজ ওয়েস্ট এশিয়াতে কাতার এন্ড সৌদি আরেবিয়া এই দুইটা একদম নিশ্চিত এখান থেকে ওদেরকে সরার জন্য নোটিশও দিয়ে দিয়েছে। এবং কতটুকুন সরবে, বিকজ কাতার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইখানে ওদের সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার আছে। দে হ্যাভ গট এ হিউজ, আমেরিকানস হ্যাভ এ হিউজ এয়ারফোর্স বেস সেখানে। তো এটা কিভাবে সরবে? আচ্ছা, ওইখানে আবার টার্কিরও একটা বেস আছে, ইফ ইউ রিমেম্বার, একটা প্রেজেন্স আছে। ইফ ইউ রিমেম্বার, যখন কাতারের সাথে সৌদি আরেবিয়ার একটা প্রবলেম হয়ে গেছিল, সিরিয়াস প্রবলেম, এবং সৌদি আরেবিয়া ওদের বর্ডার্স বন্ধ করে দিয়েছিল এবং কোনো এয়ারক্রাফট ওদের উপর থেকে, এই জিসিসি কান্ট্রিজ এর উপর থেকে যেতে পারতো না, কাতার এয়ারওয়েজ টেরওয়েজ কেউ। তখন কিন্তু ওদের সাথে দাঁড়িয়েছিল ইরান অ্যান্ড টার্কি, এই দুইজন তখন দাঁড়িয়েছিল ওদের সাথে, এদের খাওয়া টাওয়া যত কিছু সব বন্ধ ঠিক। করে দিয়েছিল সৌদি আরেবিয়া। সো ইফ ইউ রিমেম্বার দ্যাট, এই জন্য তারা এখন একসাথে হয়ে গেছে এবং দে উড নট লাইক দিস বেসেস টু রিমেন। হয়তো এদের সাথে চুক্তিও হয়ে যাবে, পাকিস্তানেরও ডিফেন্স এগ্রিমেন্ট হয়ে যাবে এদের সাথে, কাতারের সাথে হয়ে যাবে। সেক্ষেত্রে চীনের ভূমিকা কি হবে যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ভারতের উপরে মোটামুটি সবকিছু না হোক, কোনো কোনো ক্ষেত্রে তাদের নির্ভরশীলতা আরো বেশি বাড়িয়ে দেয় এবং ভারতের চাওয়াকেই প্রাধান্য দেয়, সেক্ষেত্রে চীনের খেলাটি কি হবে? না, ইউ সি, এটা এত কমপ্লেক্স, স্টেট বোঝা খুব ডিফিকাল্ট। ইউ সি, আই টেল ইউ, যেরকম আমেরিকানরা কি করেছে, আমেরিকানরা ইন্ডিয়ার উপরে একটু নারাজ, নারাজ হয়ে কি করেছে, ইন্ডিয়া প্যাসিফিক রিজন বলতো তারা, এটা ছিল আগে এশিয়া প্যাসিফিক। এশিয়া প্যাসিফিক থেকে ওই ট্রাম্প সাহেব এসে বললেন কি যে না, এশিয়া প্যাসিফিকটা, এটার নাম হবে ইন্ডো প্যাসিফিক। বিকজ ইন্ডিয়ান ওশনের স্ট্র্যাটেজি নিয়ে আমরা যেহেতু চায়নাকে ওই আটকানোর চেষ্টা করছি, স্ট্রেট অফ মালাক্কা টালাক্কা এখানে করছি, তো যেন ওদের ইয়েটা প্রভাবটা কমে। তো এইটা এইটা করতে গিয়ে যেটা হলো যে আপনার হঠাৎ করে দেখা গেল যে এই কিছুদিন আগে, মেবি 15-20 দিন আগে, ওরা বললো যে না, উই উইল নট কল দিস ইন্ডো প্যাসিফিক, উই উইল কল ইট প্যাসিফিক। রাইট। তো ইন্ডোটা বাদ দিয়ে দিল এই জাস্ট 15-20 দিন আগে। সো এই যে জিনিসটা আছে, দিস থিংস আর অফ ভেরি গ্রেট সিগনিফিকেন্স, বিকজ চায়নার জন্য মালাক্কা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং চায়না হ্যাজ এ নেভাল বেস ইন নিশ্চয়ই নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া, এবং সেই জায়গা থেকে একটা হিংসাত্মক এবং চরম বিভাজিত দুটি অংশকে আমরা দেখছি। উম, আপনার বিশ্লেষণ কেন, কি কারণে? আহ মান্না ভাই, আমাকে এই বিষয়ে নিয়ে কথা বলার জন্য আপনি আমন্ত্রণ করেছেন, থ্যাংক ইউ। মানে আমি এটা নিয়ে অন্য কোনো জায়গায় আলাপই করতে চাইনি সত্যিকার অর্থে। মানে
পুরো ব্যাপারটা এতটাই বিব্রতকর এবং এতটাই নিম্নমানের একটা প্র্যাকটিস হচ্ছে, মানে যাহা কিছু হচ্ছে। আমি ইভেন আপনি মানে এই পুরো ঘটনাটাতে আমার এতটাই লাগছে যে এটা যে একটা পার্টিসিপেটের, মানে এটা আমার জন্য একটা চাপের। হ্যাঁ, এটা খুব বলে রাখা খুব জরুরি। প্রথম কথা হচ্ছে এই মেহর আফরোজ শাওন তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, হ্যাঁ এটা আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি। এই বক্তব্যটা আমি যখন মেহের আফরোজ শাওনকে বুঝি, যেভাবে তার জীবন, তার শিল্পী সত্তা, আহ তার সাহসিকতা, তার যাবতীয় কিছু, তার লাইফেও তো একটা অনেক বড় সাহসের জীবন গেছে, তাই না? মেহের আফরোজ শাওনের এই সব বিষয়ে যখন আমি দেখি, আমি তার কাছ থেকে আহ আরো বেশি গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। আপনি যে কোনো রাজনৈতিক মতাদর্শের তো আহ একটা থেকে সারফেস লেভেলে, আরেকটা থাকে হচ্ছে খুবই ইনডেপথ, এবং সেটা আমার মনে হয় সেটি করার যথেষ্ট পরিমাণ যোগ্যতা সম্পন্ন নারী তিনি। সেই জায়গাটা থেকে আমি তার কাছ থেকে আরো গঠনমূলক সমালোচনা দেখি, এবং উনি যে কাজটা, যে স্ট্যাটাসটা দিয়েছেন, সেই স্ট্যাটাসটা মেহর আফরোজ শাওনের মতো মানুষের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না, মানে এটা আমার প্রত্যাশার জায়গা না। এটা আমি প্রথমে খুব স্পষ্ট করি, কারণ এটি একটা সেন্টিমেন্টাল ইস্যু যেমন আছে, এটা একটা পলিটিক্যাল কনটেক্সট আছে, এবং এটা জেনে বুঝেই উনি হয়তোবা করেছেন, এবং এটা কিন্তু একটা গ্যাস লাইটিং এফেক্টও আছে। তো হয়তোবা ওনার যে স্ট্যাটাসটা একটা গ্যাস লাইট করেছে, এবং সেই গ্যাস লাইটটা এখন আপনি দেখতে পাচ্ছেন। তো সেই জিনিসটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এবার প্রশ্ন আসেন, আসলে কিন্তু এই এখানে যে আবার কিন্তু পুরো যুক্তি দিয়েছেন, হয়তো হয়তো তিনি তার ভুলটি বুঝতে পেরেছেন, অথবা সমালোচনাটা মানে যারা তার সমালোচনা করছেন সেটিকে তিনি প্রাধান্য দিয়ে আবার একটি স্ট্যাটাস দিয়েছেন যে যখন একজন 78 বছর বয়স্ক একজন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ বস্ত্র বা অন্তর্বাস। ইত্যাদি, জি, সেগুলো নিয়ে যখন উল্লাস করা হয় তখন তো কেউ এগুলোর প্রতিবাদ করেনি, অথবা অনেকেই প্রতিবাদ করেনি, তারা এখন কেন কথা বলছে, এই যুক্তিটাও উনি দিয়েছেন। জি, আমি আমি এটা দেখেছি, এবং সেই যুক্তিটাতে আমি আসছি। দেখেন, আহ ধরেন আমি মানে সমাজে তো এক একটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল ডিফারেন্ট, এবং সেই জায়গাটা থেকে সমাজের মানুষের কাছে আমাদের প্রত্যাশাও কিন্তু ডিফারেন্ট। অবশ্যই 5ই আগস্টের পরবর্তী সময়ে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন, তার এ ধরনের জিনিসপত্র নিয়ে এসে যে যাহা কিছু করা হয়েছে, সেটি তো কোনো সুশীল, শিক্ষিত, সুবোধ সম্পন্ন আচরণ হতে পারে না। এবং তখনও কিন্তু আমি আমার জায়গা থেকে করেছি, এখন সবাই মিলে করেননি, সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন কথা হচ্ছে যে নির্বোধের আচরণ, একজন সুবোধ লোকের আচরণকে তো আমি সমপাল্লায় মাপতে পারি না। আমার বক্তব্যটা হচ্ছে এখানে, আপনার কিছু নির্বোধ, নিম্নগামী চিন্তা সম্পন্ন মানুষের ক্রিয়া। আপনি সত্যেন্দ্রনাথ দত্তের কথাটি পড়েননি, কবিতাটি? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরের কাজ বড় মানুষের কোনো সব কথা পায়? বলেন না। হ্যাঁ, দ্যাটস ইট। তো আমার কাছে এই কবিতাটা, আমি আর কি ওই শাওনের আপনি যে স্ট্যাটাস দিলেন সেই জায়গা থেকে আমি এই কথাটা বলতে চাই। তো সেইখানে আসলে শাওনের যে সেই একটা গ্যাস লাইটিং হয়েছে, এবং উনি এটা করেছেন, এটা পলিটিক্যালি করেছেন, অথবা যে কোনো কারণে করেছেন, সেটা উনি ভালো বলতে পারবেন। আমি ওনার কাছ থেকে এটা প্রত্যাশা করি না, কারণ আমি ওনাকে মানুষ মনে করি। তো কবিতাতে তো দুটো প্রাণী আছে, আমি ওনাকে মানুষ মনে করি। মানে আমার অবস্থানটা আমি পরিষ্কার করলাম, কেমন? আচ্ছা, এবার আসেন যে আসলে ঘটনাটা কি হচ্ছে। উনি এটা বললেন, তাতে কি হয়েছে? উনি এটা বলার পরে আপনার এর পরবর্তীতে, তো খুবই দুঃখজনক, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও দেখেছি, আমি তার নাম নিচ্ছি না, উইথ টু রেসপেক্ট, আমি তাকেও দেখেছি, সেলিম রেজা ভদ্রলোক। নিউটন, সাংবাদিকতা বিভাগের শিক্ষক সেলিম রেজা নিউটন, তিনি তো আরো জঘন্য ভাষায় করেছেন। মানে মেহর আফরোজ শাওনের ওইটা হয়তো আমরা সমর্থন করছি না, আপনি যে এক্সাম্পল দিলেন এরপর আর কোনো কথা থাকে না, কিন্তু তিনি তো মানে আকারে ইঙ্গিতে কি বোঝাতে চাচ্ছেন আমরা বুঝে নিয়েছি এবং সেটির সমালোচনা করছি, কিন্তু সেলিম রেজা নিউটন যেটি একেবারে ওপেন লিখলেন, তার ছাত্ররা কি শিখবে, আমাদের সন্তানরা কি শিখবে? মানে দিস ইজ দ্য স্যাডেস্ট পার্ট, বুঝছেন? আমি আমি আসলে লিটারালি এইটা, যেমন মনে করেন, এটা আবার আমি শিক্ষক, তো আমার কমিউনিটিতে তো এসে পড়ে, রাইট? আই ডিডন্ট এক্সপেক্ট ইট এট অল। মানে আপনি কি করেছেন, আপনি একটা দেখেন, একটা ইতরজাত ক্রিয়া
আরেকটি ইতরজাত ক্রিয়া দিয়ে কখনো রিপ্লেস হয় না। একটা ইতরজাত ক্রিয়া আরেকটি সুন্দর গঠনমূলক জিনিস দিয়ে রিপ্লেস করা সম্ভব। এই বোধটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি একটা গ্যাস লাইট সাউন্ড করেছে, আপনি আরেক সাইড থেকে একটা কাউন্টার, আমরা যেটা বলি কাউন্টার ডিসকোর্স, আপনি কাউন্টার ডিসকোর্স করতে পারতেন, কিন্তু আপনি কি করেছেন, আপনি পুনরায় গ্যাস লাইটিং করেছেন। এবং উভয় পক্ষের আচরণটা আমার কাছে ভীষণ রকমের পপুলিস্টিক আচরণ বলে মনে হয়েছে, এবং এটি আমার কাছে কোনোভাবেই কামনীয় না। সেলিম রেজা নিউটন, আপনি নামটা বললেন দেখে আমি বলতে চাচ্ছিলাম না, তিনি, উনার কাছ থেকে তো এটা ভীষণ রকমের অপ্রত্যাশিত। উনি তো এইগুলো করার মধ্যে দিয়ে কি করে, এই শব্দ বন্ধনীর বৈধতা দান করেছেন। প্রবলেমটা বুঝাতে পেরেছি আপনার, এই শব্দ বন্ধনীর বৈধতা দান করেছেন। দেখেন পান্না ভাই, আমার আপনার শো আমি দেখেছি জুলাইয়ের পরবর্তীতে, আপনি কিন্তু আমরা কিন্তু এই যে তরুণ যারা ছিল তাদের চিন্তা, তাদের সাহস, এগুলো প্রশংসা করিনি? আপনি বলেন, করেছি তো, রাইট? এবং যেই জুলাইয়ের 1 তারিখের শব্দগুলো ছিল বাংলা ব্লকেট, হ্যাঁ, বাংলা ব্লকেট, অথবা বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, কি অদ্ভুত সুন্দর শব্দবন্ধনী দিয়ে তারা যখন আমাদের সকলকে বিমুগ্ধ করেছেন, আমরা তো সেই ডাকে সাড়া দিয়েছি। এটা এই জায়গাটা নয়, তারা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজিয়েছিল, আমাদের সঙ্গে প্রতারণা করেছে, বঙ্গবন্ধু Yes. বাংলার বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগানগুলো দিয়েছিল। এই কাজগুলো তো তারা করেছে, করে আমাকে আপনাকে আমাদের বুদ্ধিভিত্তিক জগৎ, অথবা আমি আরো সহজ করে বলি, আমাদের যে মনন এবং মানবাধিকার এবং মুক্তমনার চেতনা আছে, সেই চেতনাটাকে তারা ক্যাপিটালাইজ করেছে। এন্ড Exactly. আমরা সেটাতে উই হ্যাড বিন ট্র্যাপড, আমরা ট্র্যাপড হয়েছি। আচ্ছা, নিঃসন্দেহে। ঠিক আছে, হ্যাঁ। এবং আমি এখনো মনে করি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার মৃত্যু হয়েছিল, এবং সেটা কোনোভাবেই কামনীয় ছিল না। এটা আমার একদম স্পষ্ট অবস্থান। মানে আপনার 17 বছরে যে ভোটাভুটি বা ইত্যাদি ইত্যাদি, এটা খুব ভিভিডলি দেখা যায়। ওটা নিয়ে আমি স্টিক থাকতে চাই। কেমন, এখন আপনার অনেক কিছু নিয়ে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু সেই সমালোচনাটা ছিল আপনার পলিটিক্যালি বুদ্ধিভিত্তিক সমালোচনার অংশ। সেই সমালোচনাটা তো কখনো এই মাত্রার রিভেঞ্জফুল, এই মাত্রার ভাঙাভাঙি, ভাঙচুর, গালিগালাজ, এহেন কিছু নাই। আপনি খেয়াল করে দেখেন, আমি দুই পক্ষকেই বলবো, আমি ভীষণ ভাবে মানে অত্যন্ত মানে এটা জেন্ডার সেন্সিটিভিটি জায়গা থেকে বলবো। আমি দেখেছি আওয়ামী লীগেরদের বিভিন্ন জনকে একটা শব্দ বলতেন, কোড অ্যান্ড কোড, তারা লাল মাগিদের সম্বোধন করে। এটা কিভাবে একটা জেন্ডার ইনসেনসিটিভ কথা হয় না? আপনি চিন্তা করে দেখেন। তারপরে এই যে হাসিনাকে নিয়ে যা করা হচ্ছে, এগেইন এই প্রত্যেকটা গালি এত জেন্ডার সেন্সিটিভ, এত নিম্নমানের। দুই পক্ষ তাদের চিন্তা, চেতনা, বুদ্ধিভিত্তিক সত্তা, সেখানে নারীকে, যৌনতাকে কিভাবে তারা বৈধতা করে দিচ্ছে, নর্মালাইজ করে দিচ্ছে, সেই বিষয় কি তারা কোনোভাবেই ওয়াকিবহাল না? কোন ঔদ্ধত্যে আপনার একজন নারীকে, আপনি আজকে শাওনকে নিয়ে বলছেন, দেখেন শাওনকে নিয়ে তারপরে যা হচ্ছে, এই যে আমি দেখলাম জুতা নিক্ষেপ কর্মসূচি, তারপরে মনে করেন কি এর নামও আমি বলতে চাই না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র নেতা, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন হিজ নেম, মানে আনবিলিভেবল যেই ধরনের বক্তব্য তারা দিচ্ছে, যেই ধরনের কবিতা তারা লিখছে, তাদের হচ্ছে কি জানেন, তাদের হচ্ছে তাদের রুচি, তাদের চিন্তা, তারা এটাই পারে। ট্রাস্ট মি, তারা এটাই পারে, তারা কোনো কিছু গড়তে পারে না। তাদের কোনো কিছু এক্সাম্পল সেটের কোনো নজির নাই তাদের এক্সাম্পল মানে হচ্ছে তারা মানুষকে মপ করবে, তারা মানুষকে হেয় প্রতিপন্ন করবে। এখানে ব্যাপারটা কি হচ্ছে, ওনারা জুতা নিক্ষেপ করবেন, সমস্যা নাই, বা পান্না ভাই, এগুলো হতে দেন। আমি কিন্তু এটা বলতে চাই, আমি দেখতে চাই যে কতটা নিচে নামতে পারেন, এটা তো দেখারও একটা বিষয় আছে। এই যে আজকে আমি একজন নারী হিসেবে বলছি যে আপনি এখানে শাওন কোনো ম্যাটার না, অথবা পুরনো মানে আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, শেখ হাসিনাও আমার জন্য ম্যাটার না, আমার জন্য জায়মা রহমানও ম্যাটার না, আমার জন্য নীলুফার আক্তার মনিও ম্যাটার না। আমার জন্য ম্যাটার উই অল আর ওমেন, এন্ড আমাদেরকে এইভাবে জেন্ডার ইনসেনসিটিভ ব্যবহার, এই ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারেন না। কারণ কি, আমি যদি সাইবার বুলিং এর শিকার হয়েছেন, আপনি নিজেও সাইবার বুলিং এর শিকার হয়েছেন, এবং অকথ্য ভাষায়, অকথ্য শব্দে মনস্তাত্ত্বিক ভাবে আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেটাও আমি জানি। এবং আপনি অল ওভার যদি বলছেন, সেই জায়গা থেকে আরো আপনি এর মধ্যে উচ্চারণ করেছেন বা কিছুটা টাচ করেছেন,
এই যে কেউ কেউ শাওনকে আবার আহ মানে ঘুষি দিয়ে বা থাপ্পড় দিয়ে আহ যে দিতে পারবে তাকে লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে। ওটা যদি আরো ভয়ঙ্কর ভাবে রক্তাক্ত করে দেওয়া হয় তার জন্য 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে। এই যে প্রকাশ্যে মব ক্রিয়েট করা, এটির বিচার হবে না? এটির না, কোনো হবে না। প্রতিকার নেই? না, হবে না। কারণ কি, হচ্ছে না তো, হবে না এবং হচ্ছে না। এই যে এটা যে করা যায় না, এটা তো কেউ শেখাচ্ছে না। এগুলো তো প্রতিটা জিনিস পলিটিক্যালি ইম্পোজড। 2 বছরে যে ইন্টারিম ছিল, সে তার এবং যে ছাত্র জনতা, কোট অ্যান্ড কোট, এই শব্দটা আমার পছন্দ না, এই যে যে শিক্ষার্থী জনতা আমি ব্যবহার করতে পছন্দ করি, এই যে ছাত্র, তাদেরকে দিয়ে ইন্টারিম তার একটা পেটোয়া বাহিনী আকারে মব নামক প্রেসার গ্রুপ তৈরি করেছে, যেখানে বলা হয়েছিল যে মব হচ্ছে একটি প্রেসার গ্রুপ। এবং এই বাহিনী দিয়ে তারা কি করেছে, তারা এই বাহিনী দিয়ে চিন্তা করেছে যে আমি টিকে যাব। এখন উনারা যখন যেখানে সেখানে যে ডিম খান, আবার তারপরে যখন কান্নাকাটি করেন, তো উনাদের সাথে ওই মবটা হচ্ছে না। সো আজকে যারা জুতা মারছে, তারা মনে করছে জুতা তো মারাই যায়, এবং এটা যখন বিচার হবে, আজকে যখন গালি তো দেয়াই যায়, যা ইচ্ছা তাই বলা যায়, it will never be end in here, it will come back. টাইম ডেফিনেটলি কাম ব্যাক করবে। এবং এখনো যখন আপনি করছেন, দেখেন আমি কিন্তু এখনই ফিল করি, আপনি এখানে যে যা তারা করছেন, আমার আমার আরো রাগ লাগে কি জানেন, এই সকল ক্রিয়ার মধ্য দিয়ে তারা ওই যেইখানে আমার লজিক্যালি কথা বলার অনেক স্পেস আছে, সেই জায়গাগুলো বন্ধ করে। এবং এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ বলেন, মেহের আফরোজ শাওন বলেন, আনিস আলমগীর বলেন, আপনাকে বলেন, যাকেই বলেন না কেন, তাদের সামাজিক এবং নৈতিক বৈধতা তৈরি করে দিয়েছে। সো মানে হয়েছে কি, এগুলো বোঝার জন্য তো একটা ওই যে শিক্ষার ন্যূনতম জায়গা থাকতে হবে। শিক্ষা তো সার্টিফিকেট দিয়েও হয় না, বোধের জায়গাগুলো তো থাকতে হবে। পিআর মানে আপনার পিআর এ বুর্দুর একটা কথা আছে, ক্যাপিটাল ইজ এ সোশ্যাল ক্যাপিটাল এন্ড কালচারাল ক্যাপিটাল। এই সোশ্যাল এন্ড কালচারাল ক্যাপিটালটা যে গেইন করছে এই মানে যারা উনাদের প্রতিপক্ষ, মানে আপনি আমার প্রতিপক্ষ না হলেও তাদের প্রতিপক্ষ হিসেবে তো আইডেন্টিফাই করছেন, তো প্রতিপক্ষের কালচারাল ক্যাপিটাল, এবং এখন দুনিয়া কালচারাল ক্যাপিটালের উপরে চলে। এখন আমাদের আমি খুব বিচলিত, আমাদের নারী বিষয়ক যে মন্ত্রণালয় থাকে, দিস দিস নট জাস্ট এ স্টেটমেন্ট, দিস ইজ আ পোটেনশিয়াল রেপিস্ট, ক্লিয়ার কাট পোটেনশিয়াল রেপ থ্রেট। আপনি একটা রেপ থ্রেট দেয়ার এখতিয়ার কোথা থেকে পেলেন? রেপ থ্রেট দেয়ার দুঃসাহস কোথা থেকে হয়? এবং কেন তাকে এই এই জায়গাটাতে আমরা স্পেস দিব? এখন আমার আরো বক্তব্য আছে। ধরেন আওয়ামী লীগের, কিন্তু যদি আওয়ামী লীগও ধরি, আওয়ামী লীগের তো অনেক নারীবাদী সংগঠন আছে, আওয়ামী লীগের তো অনেক নারী গ্রুপ আছে, তারা যে মামলা করুক, মামলা করা তার অধিকার। কার্যক্রম নিষিদ্ধ করতে বলেছে, মামলা নিষিদ্ধ তো না। আমি তাহলে একটা কেন এই অপ্রিয় সত্য কথা বলবো, আমি একটা অপ্রিয় সত্য কথা বলি আপনার এই কথা পরিপ্রেক্ষিতে। আমি না খুঁজে পাচ্ছিলাম না, আমি খুঁজে পাচ্ছিলাম না এই বিষয়ে কে কথা বলবে। বিশ্বাস করুন, কারণ এখন তো চরম যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল ইউনূস আমলে, সেটা তো এখনো কাটেনি। এবং বিশেষ একটা মব গোষ্ঠীর আতঙ্কে মানুষ এখনো পর্যন্ত মানে একটা চরম অবস্থা রয়েছে। আমি আপনাকে বলার সঙ্গে সঙ্গে আপনি নিজেও মানে অন্য ধরনের ফিলিংস আপনার কাজ করছিল যে এটা নিয়ে আপনি কথা বলবেন, তারপর আপনি মনে করেছেন যে এখানে জেন্ডার ইস্যু অনেক বেশি জড়িত, আপনি রাজি হয়ে গেছেন। এবং আমি একটু মনে করি আপনাকে ফোন দিয়েছি যে আপনি কথা বলবেন, কিন্তু আমি কিন্তু অন্য অনেককে চেষ্টা করেও পাইনি, এটাই বাস্তবতা। তাহলে খুবই দুঃখজনক। হ্যাঁ, কারণ হচ্ছে যে গায়ের মধ্যে তো এসে পড়বে, ছিটা এসে পড়বে, ছিটার জন্য হয়তোবা তারা নিতে চায় নাই। আমার কোনো সমস্যা, কারণ আমি আসলে আমি একদম নির্ভেজালি বলি, আমি কিন্তু কোনো দলের হয়েও কথা বলি না, আমার আমার কোনো প্রয়োজনও নাই, এবং আমার কোনো ওই যে বলে না ইন্নামুল আমানুল বিনিয়াতে, আমার সে নিয়ত নাই। আপনি একটু অন্যায় করছেন এখানে। শাওন কেস আমি আবারও আপনাকে বলছি, জায়মা রহমান বাদ যায় না এখানে, আপনার শিরিন হক বাদ যান না এখানে, কেউ বাদ যান না। এবং এই যে বাদ না যাওয়া দেখতে 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 আপনি এমন জায়গায় এসেছেন, দেখেন ভীষণ রকম
মানে কথা বলতে পারি আপনাকে, আমি ভীষণ বাজে কথা বলতে পারি, ভীষণ কুতর্ক করতে পারি। আমি আবারও বলছি, শাওন যেটা বলেছে আমি কিন্তু সেটা সমর্থন করছি না, বিকজ এটা গ্যাস লাইটিং করেছেন তিনি, এবং আমি এটা মানে ব্যক্তিগতভাবে উনি উনার জায়গা থেকে উনি এটা বলবেন এটা আমি প্রত্যাশাই করি না। কিন্তু হোয়াট এভার শি সেড, সো আমি কোনোভাবেই তাকে যেভাবে আপনি স্লাট শেমিং করছেন, তার তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছেন, তাকে নিয়ে যে ভর মাত্রার আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যাহা কিছু বলা হচ্ছে, যে ভাষায়, আমি আপনার এসতে বসার আগেও কিছু কবিতা আমার সামনে এসছে, আনবিলিভেবল, যে মানে এটা বলার পড়ারও অযোগ্য। হ্যাঁ, তাকে কেন্দ্র করে তারা কবিতা রচনা করছেন। এই যে রচনা, এই রচনা শৈলী, হ্যাঁ, এই রচনাটাকে রচনা বলে না। তাই কেন বলে না? কারণ আপনি এগুলো সবকিছু ভীষণ রকমের জেন্ডার্ড আক্রমণ করছেন। আপনি এখানে জেন্ডার আক্রমণ করে তাকে আপনি আক্রান্ত করার চেষ্টা করছেন, এবং এ কারণে আপনার যেটা কিনা শাওনের বক্তব্যের একটা সত্যিকার অর্থে গঠনমূলক সমালোচনা হতে পারত, আমি মিন করি, এই সমালোচনা আমি নিজেই করতে পারি, কিন্তু সেই গঠনমূলক সমালোচনাটায় আপনি গঠন তো রাখেন নাই, আপনি উস্কাচ্ছেন, এই যে মব ক্রিয়েট করার প্ল্যাটফর্ম তৈরি করছেন, এবং তাকে আমি মনে করছেন যে তাকে এখনই আমরা আক্রমণ করতে পারি, আক্রমণযোগ্য করে তোলা, কাউকে আক্রমণযোগ্য করে তোলা। আন্ডার হুইচ সার্কামস্টেন্সেস একটা সভ্য দেশের নাগরিকরা, একটা সভ্য দেশের শিক্ষার্থীরা কোনো একজন নারীকে আক্রান্ত করার, কোনো একজন নারীকে যৌনভাবে আক্রান্ত করার থ্রেট দিতে পারেন, সে যেই হোক না কেন। সেক্সুয়াল থ্রেট আছেই, আবার শারীরিক থ্রেট একেবারে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে, পুরস্কার ঘোষণা করা হচ্ছে যে তাকে আক্রমণ করতে পারলে, তাকে রক্তাক্ত করতে পারলে 2 লাখ টাকা পুরস্কার। এরপরেও রাষ্ট্র নিশ্চুপ থাকবে? আমরা আমরা শাওনের বক্তব্যের সাথে একমত নই, আপনি যেমন একমত নন, আমিও একমত নই যে তার মতো মানুষের বা উচ্চ শ্রেণী একজন সাংস্কৃতিক কর্মী বা একজন সঙ্গীত শিল্পী, নাট্য অভিনেত্রী, তার কাছ থেকে আমরা এটি আশা করি না, ঠিক আছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে এই আচরণ, এটি রাষ্ট্র দেখবে চুপচাপ? নারী, আপনি বারবার বলছেন, আমি ব্যক্তি শাওনকে উল্লেখ করে কিছু বলছি না, আপনি ওভারঅল বলছেন, নারী সমাজকে উল্লেখ করে বলছেন। সেই নারী সমাজের নিরাপত্তা কোথায়? ব্যক্তি শাওনের নিরাপত্তা যেমন একটি বিষয়, আজকে শাওনের বিরুদ্ধে এই কাজটা করা হচ্ছে, কাল তো আপনার বিরুদ্ধে করা হবে, আপনি অলরেডি হয়েছেন সাইবার বুলিং এর শিকার। আর যখন শারীরিক আক্রমণের শিকার হবে, তার দায়িত্ব কে নেবে? এই বোধটা আসতে হবে, শুধু আমি না, আমি তো বললাম প্রধানমন্ত্রী কন্যাও তো বাদ যাচ্ছেন। যাচ্ছে না। তবে একটি কথা স্মরণ করে দিতে চাই, অধ্যাপক সুনিতা, আওয়ামী লীগ যখন সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী মুরাদ, জঘন্য কুৎসিত ভাষায় জায়মা রহমানের বিষয়ে হ্যাঁ, মন্তব্য করেছিল। তখন আওয়ামী লীগ কিন্তু অ্যাকশন নিয়েছিল, তাকে, তার মন্ত্রিত্ব তো গেলই, তার সব ধরনের পদবিও গেল দল থেকে, তাকে দেশও ছাড়তে হলো। এটা একটা এক্সাম্পল, নিঃসন্দেহে যেটা ভালো। আওয়ামী লীগে অনেক অপকর্ম আছে, অনেক অন্যায় আছে, দুর্নীতি আছে, লুটতরাজ আছে, গণতন্ত্রকে ধ্বংস করার ইতিহাস আছে, কিন্তু পাশাপাশি ভালো কাজও তো আছে, এক্সাম্পল আছে। সেই যেই জাইমা রহমান আজকে প্রধানমন্ত্রীর কন্যা, তো আমাদের প্রধানমন্ত্রীকে তো সেই বিষয়গুলো মাথায় রেখে তাকে তো আরো বেশি অ্যাগ্রেসিভ হওয়া কথা। অ্যাগ্রেসিভ মানে আইনের জায়গা থেকে, যে জেন্ডার সেন্সিটিভিটির জায়গা থেকে এগুলো কোনো কিছু বরদাস্ত করা হবে না। না না, ডেফিনেটলি আমি তো আপনাকে বলছি, এবং আমার আমার কথা হচ্ছে কি, এই যে অনলাইনে মানে আমি আমাদের তরুণদের দেখি না, তারা অনলাইনের দুনিয়া উদ্ধার করে ফেলছে, মানে পুরো দুনিয়াটা দেখলে মনে হবে কি পৃথিবীতে ফেসবুক ছাড়া আর কিছু কাজ করে আর না। কিছু হ্যাঁ, নেই। আর কিছু নাই। হ্যাঁ, ফেসবুকেই সাম্রাজ্য তৈরি করার যে ব্যাপারটা, তো আপনি ফেসবুকে সাম্রাজ্য করছেন, ভেরি গুড। তো ফেসবুকে সাম্রাজ্য যখন করছেন, সেটা নয় করছেন, কিন্তু এই মুহূর্তে তো ব্যাপারটা ফেসবুক ছাড়িয়ে যাচ্ছে, রাইট? তো যখন ছাড়িয়ে যাচ্ছে, তখন দেখেন, আমি কি দেখেছি, আমি এই ক্যাম্পেনিং ও দেখেছি যে কি উই আর উইথ শাওন ইত্যাদি ইত্যাদি, এবং আমি বুঝতে পারি যে এটা আওয়ামী লীগ, আওয়ামী ক্যাম্পেনিং, আমি এটা বুঝতে পারি, আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। উই ডোন্ট নিড দ্যাট ক্যাম্পেনিং, উই নিড রিয়েল ওয়ার্ক। আমি আবারও বলছি, আপনি যদি ক্যাম্পেনিং করবেন, আপনার কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, আপনার পটেনশিয়াল থ্রেট, এত এত প্রমাণ আছে, আইন আছে, আদালত আছে, ওয়াই ইউ কেপ সাইলেন্ট?
come with that thing, fight the real battle. মানে আবারও বলছি যে গাধাদের সাথে আসলে হয়েছে কি জানেন, ওই যে বলে না যে আপনি 3টা মূর্খ লোকের সাথে কথা বলতে বলতে 4 নাম্বার মূর্খ লোকটা আপনি হয়ে যাবেন। আমাদের সমস্যা এখন ওইখানে তৈরি হয়েছে, মানে আপনি তো কোয়ালিটি সম্পন্ন মানুষের সাথে ডিল করছেন না। সো আমি বারবার অনুরোধ করব, হ্যাভিং অল দোজ থিং, আবারও কারণ কি এভরি ডকুমেন্ট ইজ ইম্পর্টেন্ট, every single legal document is important. It will be it should be an archive. বুঝাতে পেরেছি? আপনি এটা ডেফিনেটলি আমার মনে হয় যে এই বিষয়টাকে টেকেন ফর গ্রান্টেড ভাবার কোনো কারণ নাই। আপনি বাক স্বাধীনতার কারণে আগের সরকার গভর্নমেন্ট যেরকম আপনার ওই যে এটার নাম কি ছিল, সাইবার অ্যাক্ট, রাইট? সাইবার অ্যাক্ট। তো সাইবার অ্যাক্ট করে আপনি যখন বিভিন্ন জনকে তুলে নিয়ে গেছেন, আমরা সমালোচনা করেছি, আমি নিজে সমালোচনা করেছি সাইবার অ্যাক্টের। আমি এটা বিরুদ্ধে বিবৃতি রেখেছি, আমি আমার পত্রিকায় কলাম আছে। এখন ঘটনা হচ্ছে আজকে যখন এই ঘটনা ঘটছে, এটা তো মোর দেন দ্যাট, এটা তো সাইবার ক্রাইম, এটা তো সাইবার ক্রাইম, শুধু সাইবার ক্রাইম না, এটা তো থ্রেট। আপনি যখন কোনো কাউকে থ্রেট দিচ্ছেন, আপনি কাউকে রেপ থ্রেট দিতে পারেন না আন্ডার এনি সার্কামস্টেন্সেস। আমি আবারও বলছি, বিষয়টা শাওনের সাথে সম্পর্কিত না। কোনো মানুষকে, কোনো নারীকে রেপ থ্রেট দেয়া যাবে না, প্রকাশ্যে রেপ থ্রেট দেয়া, এমনকি ফেসবুকেও এটা ভায়োলেন্ট, রুল ভায়োলেট করা। এই রেপ থ্রেট দেয়া ইমিডিয়েটলি এখানে অ্যাকশন দরকার। সাথে সাথে আমি এটাও মনে করি যে বা যারা, এবং ইনক্লুডিং, যেহেতু এখন মেহর আফরোজ শাওন নিয়ে আমি কথা বলছি, উনার তরফ থেকেও উনার বক্তব্যটাও পরিষ্কার করা উচিত, এটাও আমি মনে করি, দুটোই মনে করি। কারণ এই ধরনের বিষয়গুলোকে দেখেন, আমরা কতবার এই ধরনের জঘন্য ভাষার ব্যবহারটা করব, মানে ওয়াই, এবং প্রতিটা ভাষা নারীকে অপদস্থ করা, প্রতিটা ভাষা। সিডিআই বলছেন তো, প্রতিটা ভাষা নারীকে অপদস্থ করা, নারীর যৌনতাকে মাথায় রেখে করা, ভালো লাগে না এটা, এটা মূর্খতা, এটা বৈধতা তৈরি করে। নম চমস্কি বলেছিল, মানুষ তার চিন্তার মতো। আমাদের পুরো সোসাইটিটা একটা অসুস্থ সোসাইটিতে পরিণত হয়েছে। আজকে ফেসবুকটা খুললেই আমি এইসব জিনিসপত্র দেখছি। ইট ইজ নট ডান, এটা হতে পারে না। আপনি তো বলছেন এটি অসভ্যতা, সভ্যতা এই শব্দটা ইউজ করেছেন। আমি তো দেখি পৈশাচিকতা, বর্বরতা, একটা সুরসুরি পাওয়ার অনুভূতি, এইসব শব্দ ইউজ করার মাধ্যমে যারা এখন শাওনকে যেসব ভাষা ইউজ মানে অ্যাটাক করছে, অথবা অন্য অনেকে, আমি আপনার কাছে একটা প্রশ্ন আসতে চাই, শেষটা কোথায় এবং রাষ্ট্র কেন চুপ? আমি যেটা ভয়াবহতা দেখতে পাচ্ছি, রাষ্ট্র চুপ হয়ে থাকার ব্যাপারটা, আপাতত রাষ্ট্র তো না, আপাতত তারা চুপ হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে এই বিষয়টা অনেক পলিটিক্যাল হয়ে গেছে, এটা প্রমাণ করে কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা পলিটিক্যাল হয়ে গেছে। এখানে ধরেন যদি জুলাই সেন্টিমেন্টকে গ্যাসলাইটিং না করতো, অন্য সময় হতো, তাহলে হয়তো বা এই বিষয়গুলো এরকম ভাবে কাজ করতো না। এটা আমার কাছে যেটা মনে হয়েছে, এই কারণে একটা চুপ। দুই, চুপ হচ্ছে এই কারণে যে আপনি এখন ধরেন, আমি আপনার সাথে যে এই যে কথাগুলো বলছি, বলার প্রেক্ষিতে আই উইল বি পোর্ট্রেট অ্যাজ যে আমি অমুক দলের তমুক দলের, এই যে একটা ট্যাগিং এর যে ব্যাপারটা, কেউ তো এই ট্যাগটা নিতে চায় না, রাইট? এখন এই যে ট্যাগটা নিলে কি হবে, এটা প্রশ্ন আসে, নিলে কি হবে? নিলে হবে যে আমিও আক্রমণের শিকার হবো। তো এখন আমার কথা হচ্ছে, আমার অনাক্রমের কোনো বিষয় না। রাস্তায় বসা যে পাগল মহিলাটা থাকে, সেই মহিলাটাকে যদি আপনি থ্রেট দেন, আমি তার জন্য এরকম ভাবে কথা বলবো, আমি শাওনের জন্য বলবো, আমি জাইমার জন্য বলবো, আমি মাদিয়া মমতাজের জন্য বলবো। আমার অবস্থান খুব পরিষ্কার, আমি কি বুঝাইতে পারছি? আপনি কোনো নারীকে এই জায়গাতে আসতে হবে, আমাদের এই জায়গাতে আসতে হবে, এবং রাষ্ট্র চুপ। এই জন্য আমি বলেছি, আপনার নারীবাদী সংগঠন, আপনার ইনস্টিটিউশন, তারা সেই বিষয়গুলোকে অ্যাকনলেজ তাদের করা প্রয়োজন, যে হাউ ফার ইউ ক্যান গো। একজন পুরুষও ক্যারেক্টার অ্যাসোসিয়েশন আমরা করি, কিন্তু একটা পুরুষকে এই ধরনের জেন্ডার সেন্সিটিভ গালি দেওয়ার শব্দও তো আমার ব্যাকরণে নাই। আপনাকে আমি এই ধরনের কোনো গালি দিব, সেই শব্দই তো আমার ব্যাকরণের মধ্যে রাখেন নাই, সেখানে তো আমরা সেগুলো করি না। কত পুরুষ লোক আছে, তাদের থাকে, তাদের চরিত্র হনন তো হয় না। খালি মেয়ে মানুষ হলে পরে আপনি রাজনৈতিক সমালোচনা রাজনৈতিক মধ্যে দিয়ে করেন। আপনি শাওন কাকে বিয়ে করেছিল, কেন করেছিল, ভাই আপনারা পুরুষ রাজনীতিবিদ যারা আছেন, তাদের তো বহু সমস্যা আছে, তারা কত জায়গায় কি করেন, আপনি কখনো দেখেছেন তাদের সমালোচনায় এই আলাপগুলো আসে?
খালি মেয়ে মানুষ হলেই মনে হয় কি যে আমরা এখন বসে তার ক্যারেক্টারকে ব্যবচ্ছেদ করি, তার জীবনের সবকিছু ব্যবচ্ছেদ করি। এটা কোন ধরনের মানসিকতা? আর শাওন যথেষ্ট পরিমাণ মানে সহনশীল এবং বোল্ড আমার মনে হয়, কারণ উনি ওনার ব্যক্তি জীবনেই প্রচুর বার কি করেছেন। আমার মনে হয় না এই ঘটনাটাতে শাওনের কিছু যাবে বা আসবে, বরঞ্চ শাওন যে যাবে আর গুরুত্ব। আমরা আমরা এখন চিন্তিত নিরাপত্তা নিয়ে, মানে অনেকেই চিন্তিত, এবং যেভাবে মবের এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে, তাতে তো যে কোনো মানুষই চিন্তিত হতে পারে। মনস্তাত্ত্বিক ভাবে হয়তো আপনি নিজেকে সামলে নিয়েছেন, আপনি যখন সাইবার বুলিং এর শিকার হয়েছেন, সামান্য হয়তো মানুষরা হয়তো নিজেকে সামলে নিতে পারবেন, কিন্তু বাহ্যিক যে আক্রমণের হুমকি, সেটা আপনি পুরোপুরি নিশ্চিত বোধ করতে পারবেন যে না, আমার কিছু হবে না? নিশ্চয়তা না। রাষ্ট্র রাষ্ট্র নিজ দায়িত্বে এই দায়িত্ব নিবে। আপনি লিখে রাখেন, আমি বলছি হতে পারবে না। অ্যান্ড থ্যাঙ্কস টু দেম। এটার কৃতিত্ব কিন্তু আপনার মানে শাওনেরও না, শাওনের পক্ষে যারা আছে তারাও না। এটার কৃতিত্ব হচ্ছে যারা শাওনকে এই ক্যারেক্টার অ্যাসোসিয়েশনটা করেছে। এভরিথিং ইজ ডকুমেন্টেড, ঠিক আছে? আপনি এটা তো করেছেন। শাওনকে নিরাপত্তা দেয়া এখন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। কারণ শাওনের যদি এখন এতটুকু বিন্দু মাত্র কোনো কিছু হয়, তাহলে এই বিষয়টাকে জবাবদিহিতা করার পুরা দায়টা সরকারের উপরে যেত। সো হি দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ বাউন্ড। তাতে কি সরকারগুলো কিছু যায় আসে? ডক্টর ইউনূস সরকারের সময় তো আমরা বলেছিলাম যে এই মবের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, ইউনূস সরকারকে নিতে হবে। সেই ইউনূস সরকারকে কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে? যার গেছে তারই গেছে, যে আমি মানুষটা আপনার মবের সাথে শিকার হয়েছে, একমত তাই যে না? মানুষটা মবের সাথে হচ্ছে, যার গেছে তারই গেছে। কিন্তু আমি এটাও মানে তারপরও আমি মনে করি যে এখন তো আর ইউনূস গভর্নমেন্ট নাই, এখন তো একটা নির্বাচিত গভর্নমেন্ট আছে, তা না? হুম। এইটা একটা এইটুকু আশা তো আমাকে রাখতে হবে পান্না ভাই, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মানে সেই আশাটুকু আমাকে রাখতে হবে। আমি সেই আশাটুকু রাখতে চাই এবং দেখতে চাই। এটা তো দেখারও একটা বিষয়, তাই না? আপনি আপনার রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চাতে আপনার সবচেয়ে বড় চর্চা কি? সবচেয়ে দুর্বল নাগরিকটাকেও নিরাপত্তা দেয়া। আপনি যদি আপনার সবচেয়ে দুর্বল নাগরিকটাকে নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিও কিন্তু নিরাপত্তার বাইরে চলে যেতে পারে না, তিনিও কিন্তু আক্রান্ত হন। তো এই বোধোদয় এটা থাকার কথা। এবং আমি বিশ্বাস করি যে শাওনের এই পুরো কেসটা এটা অনলাইন একটা হচ্ছে, যেটা অবশ্যই হওয়া উচিত না, কোনোভাবেই হওয়া উচিত না, কোনোভাবেই কামনীয় না। কিন্তু আমি আসলেই মনে করি এখানে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, আসলেই উচিত। এখানে লিগ্যাল অ্যাকশনটা নেওয়া উচিত এবং এটাও দেখা উচিত কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, কিন্তু আপনি আক্রান্ত করতে পারেন না, কোনো ব্যক্তিকে করতে পারেন না, এইভাবে করতে পারেন না। উনি যদি আওয়ামী লীগের সমর্থক হনও, উনি তো